হাতের লেখার মধ্যে দিয়ে সবকিছু নাকি বোঝা যায়। নেকেডলি যদি একটা কথা বলি, একটা সাদা পাতায় এক পাতা ইংলিশ প্যারাগ্রাফ ফর্মে হ্যান্ডরাইটিং পাওয়ার অর্থ সেই মানুষটি তার জীবনের সমস্ত পাতাগুলো খুলে আমাদের সামনে রেখে দেবে। গ্রাফোলজি সেটা কি শুধুমাত্র হ্যান্ড রাইটিং নাকি ব্রেন রাইটিং? একেবারেই হ্যান্ডরাইটিং নয়, এটা ব্রেন রাইটিং। উই আর জাস্ট হোল্ডিং দ্য পেন উইথ আওয়ার ফিঙ্গার্স। কোথাও না কোথাও গিয়ে সেই রিফ্লেকশনটা সামনে চলে আসবেই। হ্যান্ডরাইটিং ইজ এ আনকনশিয়াস ওয়ার্ক, আনকনশিয়াস পার্ট অফ আওয়ার ব্রেন। সিগনেচার কপি করে। সিগনেচার ইজ আওয়ার কনশিয়াস পার্ট। কোন জায়গাগুলো দেখে তোমরা বুঝতে পারো? লাইং, প্যাথোলজিক্যাল লায়ার, ডিসঅনেস্টি, কারাপশন, একদম এগুলোর বেসিক্স। মেন রিজন ইজ ফুল পেরেন্টিং। তখন ওই লেখার মধ্যে কি রিফ্লেক্স হয়? ক্লক ওয়াইজ এ লিখতে দেখেছো? এইভাবে এ লিখলো। বিগিনিং অফ কারাপশন, বিগিনিং অফ লাইং, ডাবল লুপ ইন এ ওভার, প্যাথোলজিক্যাল লায়ার। এক পাতা যদি টানা লেখা হয় তাহলে কোথাও না কোথাও গিয়ে সেই রিফ্লেকশনটা সামনে চলে আসবেই। A psychometry test, person may hide himself, but in a continuous writing of 1 page or 1.5 page, সেটা করা a সম্ভব person হয় না। cannot hide himself. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ খোলা পাতা এবং অর্পিতা। আজকের পডকাস্ট বেশ ইন্টারেস্টিং, গ্রাফোলজি। হাতের লেখার মধ্যে দিয়ে সব কিছু নাকি বোঝা যায়। আমরা কি ভাবছি, আমাদের ক্যারেক্টার হোক, পার্সোনালিটি হোক, আমাদের মাইন্ডসেট হোক, আমাদের হেলথ, অর্থাৎ আমাদের যে সমস্ত কগনিটিভ এরিয়া রয়েছে তার প্রত্যেকটাই রিফ্লেক্ট করে এই হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে, হ্যান্ড স্ট্রোকের মাধ্যমে। আজকের এপিসোডে গ্রাফোলজি সম্পর্কে বলা যায় A to Z আমরা জানবো। আর আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপ মিত্র। নমস্কার। নমস্কার। হাতের লেখার মধ্যে দিয়ে যেমন সমস্তটা বোঝা যায়, তেমনি মানসিকতারও বদল ঘটানো যায়। তুমি বলছিলে যে এই হাতের লেখার চেঞ্জের মাধ্যমে। তো প্রথমে আমি যেটা দিয়ে শুরু করতে চাইবো যে গ্রাফোলজি সেটা কি শুধুমাত্র হ্যান্ড রাইটিং নাকি এটাকে আমরা যদি বলি ব্রেন রাইটিং সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়? দেখো, তোমাকে একটা কথা বলি, এই ব্রেন রাইটিং না হ্যান্ড রাইটিং, ছোটবেলায় ফিরে যাও। একটি স্কুলে একটি ক্লাসে ভর্তি হয়েছিলে, তোমার মতন আরো ধরো 40 জন বাচ্চা ছিল, তোমাদেরকে যেভাবে অঙ্ক পড়ানো হচ্ছিল তোমরা শিখছিলে, যেভাবে অন্য সাবজেক্ট পড়ানো হচ্ছিল শিখছিলে। বাট ইন দ্য কেস অফ রাইটিং, যেভাবে ম্যাডাম বা স্যার তোমাদের সবাইকে শেখালেন, তোমাদের প্রত্যেকের হ্যান্ড রাইটিং কি সেরকম হয়েছিল? পাল্টে গিয়েছিল। তো কেন? কারণ প্রত্যেকটা বাচ্চার ব্রেন তাকে গাইড করেছিল কিভাবে লিখতে হবে। কেন ব্রেন গাইড করেছিল? কারণ প্রত্যেকটা বাচ্চার আপব্রিঙ্গিং, তার বেড়ে ওঠাটা আলাদা। সেই বেড়ে ওঠাটা তার ক্যারেক্টার তৈরি করে, আর সেই ক্যারেক্টারের রিফ্লেকশন হয় হ্যান্ড রাইটিং এর মধ্যে দিয়ে। তাই এটা একেবারেই হ্যান্ড রাইটিং নয়, এটা ব্রেন রাইটিং। উই আর জাস্ট হোল্ডিং দ্য পেন উইথ আওয়ার ফিঙ্গার্স। তার মানে গ্রাফোলজির মাধ্যমে যেটা বলছিলাম যে একজনের চরিত্র, মানসিকতা সবটাই তোমরা রিড করতে পারো। ওই যেটা বলতে যাচ্ছিলাম যে খুব নেকেডলি যদি একটা কথা বলি, একটা সাদা পাতায় এক পাতা ইংলিশ প্যারাগ্রাফ ফর্মে হ্যান্ডরাইটিং পাওয়ার অর্থ সেই মানুষটি তার জীবনের সমস্ত পাতাগুলো খুলে আমাদের সামনে রেখে দেবে। অর্থাৎ তার স্ট্রেংথ, তার উইকনেস, তার ভালো লাগা, তার ভালোবাসা, তার কোনটা পছন্দ কোনটা অপছন্দ, তার ভয়, তার ফিয়ার কোনটা, কোনটা স্ট্রেংথ, তার ফাইন্যান্সিয়াল, সোশ্যাল, ইকোনমিক্যাল, সাইকোলজিক্যাল এভরি ট্রেড একটা হ্যান্ডরাইটিংয়ের মধ্যে থাকে। সিম্বায়োসিস ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, পুনে নাম শুনেছো? তারা তাদের একটা রিসার্চ পেপারে বলেছিল, কিছুদিন আগের ঘটনা, একটা 5-6 বছর আগের ঘটনা, যে ইন এ সাইকোমেট্রি টেস্ট পার্সন মে হাইড হিমসেলফ, বাট ইন এ কন্টিনিউয়াস রাইটিং অফ 1 page or 1.5 page, সেটা করা সম্ভব হয় না। ক্যানট হাইড হিমসেলফ। একটা কথা মনে পড়ছিল, আমরা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত থাকার সূত্রে এই খবরগুলো করতে হয়েছে যে নার্কো অ্যানালিসিস টেস্ট যখন হয়, একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত হয়তো বা লাই ডিটেক্টর টেস্ট যখন হচ্ছে, সে সত্যি বলছে না মিথ্যে বলছে হয়তো নিজেকে সে কন্ট্রোলে রাখতে পারে, কিন্তু তার পরবর্তীতে সেটা রাখা সম্ভব নয়। হাতের লেখার ক্ষেত্রেও তাই, যে কিছুটা হয়তো সে তার যেটা চারিত্রিক গঠন সেটাকে
লুকিয়ে রেখে হয়তো তার হাতের লেখাটাকে সে এগিয়ে নিয়ে যেতে পারলো, কিন্তু যেটা বললে যে এক পাতা যদি টানা লেখা হয় তাহলে কোথাও না কোথাও গিয়ে সেই রিফ্লেকশনটা সামনে চলে আসবেই। কেন আসে? হুম। অর্পিতা, এক পাতা লিখে দাও তো। তুমি বললে এই লোকটা লেখা চাইছে কেন, নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। আমরা ধরে ধরে খুব লিখলাম। আমরা বলি মাস্ক রাইটিং। তুমি রাইটিংটা অন্যভাবে করলে, হুম অ্যাজ পার ইউর ব্রেন ক্যাপাবিলিটি। কারুর 4-5 লাইন পর থেকে, হুম কারুর 7-8 লাইন পর থেকে অরিজিনাল হ্যান্ড রাইটিং বেরিয়ে আসতে বাধ্য। কেন? হ্যান্ড রাইটিং ইজ এ আনকনশিয়াস ওয়ার্ক, আনকনশিয়াস পার্ট অফ আওয়ার ব্রেন। আর যখন বেরিয়ে আসবে তুমি বুঝতেও পারবে না যে কখন তোমার মাস্ক রাইটিংটা অরিজিনাল রাইটিংয়ে পরিণত হয়েছে। তাহলে যখন আমরা লিখছি তখন কন্টিনিউয়াসলি একটা কন্ট্রাকশন এক্সপ্যানশন তো একদম, হচ্ছে, মানে একটা continuously। স্ট্রোকের আপস ডাউনস তো যায়। তো সেটা থেকে কিভাবে, মানে সেটা তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হবে? প্রত্যেকটা মানুষের আলাদা। এক্স্যাক্টলি যেমন আমাদের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, হুম আমাদের ব্রেন প্রিন্ট আলাদা। ইভেন দুটো আইডেন্টিক্যাল টুইনের হ্যান্ড রাইটিং পর্যন্ত আলাদা হয়। হুম কারণ হতে পারে তারা আইডেন্টিক্যাল টুইন, তাদের ক্যারেক্টার কিন্তু আলাদা। হুম। দ্যাট ইজ রিফ্লেক্টেড ইন দেয়ার হ্যান্ড রাইটিং। এই যে সিগনেচার কপি করে, মানে অনেক চেষ্টার পরেও কি তাহলে একদম সেম কপি করা সম্ভব নয়? আই কাম টু দ্য পয়েন্ট, খুব ভালো পয়েন্ট ধরেছো। হ্যান্ড রাইটিংয়ের এভরিথিং ইজ আওয়ার আনকনশিয়াস। তোমার লেখা কেমনভাবে হবে, এবং প্রত্যেক মানুষের দেখবে লেখা 1.5-2 বছর অন্তর পাল্টে যায়, আনকনশিয়াসলি পাল্টে যায়। বাট অনলি ওয়ান থিং আমরা কনশিয়াসলি করি, দ্যাট ইজ সিগনেচার। সেটা সাধারণত আমরা কি করি, আমাদের কোনো বয়স্ক মানুষ রেসপেক্ট করি, যাকে হোক, দিদি হতে পারেন, বাবা হতে পারেন, দাদা হতে পারেন, জ্যাঠু হতে পারেন, স্কুলের কোনো টিচার হতে পারেন, তার সিগনেচারটা আমরা ইনিশিয়ালি কপি করি। তারপর সেটা কিন্তু ধীরে ধীরে আমার মতন একটা ফরমেশন নেয়, যার ফলে সিগনেচার ইজ আওয়ার কনশিয়াস পার্ট। সিগনেচার ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ মি। আদারওয়াইজ হাতের লেখার কোনোটা কনশিয়াস পার্ট না, আনকনশিয়াস। এখান থেকে কিভাবে তোমরা কোন জিনিসগুলো থেকে বোঝো যে কেউ যদি মিথ্যে কথা বলছে, কোনো জিনিস লুকোনোর চেষ্টা করছে? এবং ধরো শুরু থেকেই তো কেউ মিথ্যে কথা বলে না। আমি একটা এমনি বাচ্চার কথাই বললাম, যে শুরুর জীবনে কেউই ওরকম ভাবে মিথ্যে কি সেটা হয়তো জানে না, কিন্তু যখন সে সেটা বলতে শুরু করছে তার মানে তার হাতের লেখারও একটা চেঞ্জেসের মধ্যে দিয়ে সে যাচ্ছে। সেটা কিভাবে তোমরা বোঝো? এখানে তোমাকে একটা কথা বলতে হয়। আমি 2002 থেকে গ্রাফোলজি নিয়ে প্র্যাকটিস করছি। আজকে আমরা প্রায় 18-20টা স্কুল, কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, এডুকেশনাল ইনস্টিটিউশনে কাজ করি। এইটা করতে গিয়ে আমার অভিজ্ঞতা বলছে আজকের যুগে একটা বাচ্চার ওপর পেরেন্টাল প্রেশারটা হিউজ। আচ্ছা। মানে পেরেন্টিং জিনিসটা যে কি, এখনকার বাবা মারা প্র্যাকটিক্যালি জানেন না। তাদের কাছে তাদের ছেলে বা মেয়ে সেরা হতে হবে, স্কুলে সেরা নম্বর পেতে হবে, খেলাধুলো যদি ফুটবল খেলে তাকে পেলে হতে হবে, যদি ক্রিকেট খেলে তাকে সচিন তেন্ডুলকর হতে হবে, যদি অঙ্কে ভালো হয় তাকে রামানুজন হতে হবে। তা তো হতে পারে না, বাস্তবটা তো সেটা হতে পারে না। বাচ্চাটার কতটা ট্যালেন্ট আছে, কোয়ালিটি আছে, সেটাও তো দেখতে হবে। না, আমাদের পেরেন্টরা এটা একদম বোঝেন না। বোঝেন না বলে একটা বাচ্চার উপর তারা অতিরিক্ত প্রেশার দিয়ে ফেলেন, যেটা এক্সপেকটেশন। আমার ছেলে হয়ে তুই এটা করলি, বা আমার মেয়ে হয়ে তুই এটা করলি, ফার্স্ট হতে পারলি না, ফোর্থ হলি। বাচ্চা কি করলো, বাবা মার কাছে নিজেকে হাইড করা শুরু করলো, এটা বলবো না, ওটা করবো না, টিচারের কাছে হাইড করো। এই তার লাইনের শুরু। সোসাইটির কাছ থেকে নিজেকে হাইড করা শুরু, লাইং, প্যাথোলজিক্যাল লায়ার, ডিসঅনেস্টি, কারাপশন, একদম এগুলোর বেসিক্স। মেন রিজন ইজ ভুল পেরেন্টিং, র ভাষায় বললে। এবার বলো, মানে তখন ওই লেখার মধ্যে কি রিফ্লেক্স হয়, মানে কোন জায়গাগুলো দেখে তোমরা বুঝতে পারো? এখানে যদি একটু তোমাকে মানে এটা তো দ্য সাবজেক্ট অফ ডেমনস্ট্রেশন, যদি আঁকা বা কিছু করা যেত তাহলে বোঝাতে সুবিধে হতো, তাও তোমাকে বোঝানোর চেষ্টা করতে পারি। ধরো একটা ওভাল, ওভাল মানে কি, ধরো এ বা ও। এই ও বা এ যখন আমরা লিখছি তখন দেখবে স্কুল থেকে আমাদের শেখানো হয়েছে এটা অ্যান্টি ক্লকওয়াইজ লিখতে। খেয়াল করো, এক্স্যাক্টলি। অ্যান্টি ক্লকওয়াইজ এ আসে, এর ল্যাস তৈরি হয়। ক্লকওয়াইজ এ লিখতে দেখেছো? এইভাবে এ লিখলো, লেখে বিগিনিং অফ কারাপশন, বিগিনিং অফ লাইং। ও পরিষ্কার থাকবে, সেই ওয়ে। মানে সেটা যখন লিখছে তখন তো দেখতে পাচ্ছ না, কিন্তু লেখার পর মানে লেটারটা দেখে বোঝা যায়। হ্যাঁ, ওই প্যাটার্নটা বুঝতে পারতে হয় আমাদের।
হ্যাঁ, একজন যিনি এই সম্বন্ধে কোয়ালিফাইড নন, মানে তোমরা হয়তো ওটা বুঝতে পারবে না, স্ট্রোক বুঝতে প্যাটার্নটা পারবো, দেখে একদম। স্বাভাবিক, আমরা বুঝতে পারি। যেমন ধরো হুম নাম্বার 9 আমাদের স্কুলে শেখানো হয়েছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, হুম কিন্তু কেউ যদি সেটা বাংলার 7-এর মতন এভাবে লেখে ক্লকওয়াইজ, হ্যাঁ, এগেন লাইং, কারাপশন, এটসেট্রা এটসেট্রা। আর একটা ছোট্ট এক্সাম্পল দিই, ও হুম শুড বি ভেরি ক্লিয়ার না, তুমি ওটা কি করলে, এদিকে একটা লুপ দিলে, হুম দিয়ে ওটা করলে করে আবার ডান দিকে একটা লুপ দিয়ে বেরিয়ে গেলে, অর্থাৎ ডাবল লুপ ইন এ ওভার। প্যাথোলজিক্যাল লায়ার। বাচ্চাদের হ্যান্ডরাইটিং আজকাল এগুলো ভীষণ চোখে পড়ে। পেরেন্টিং এর প্রেশার, এক্সপেকটেশন, তোকে এটা হতেই হবে, না, ঠিক না। আমি আরো ডিটেলে যাব, তার আগে পেরেন্টিং এর বিষয়টা যেহেতু এলো, অমনোযোগী বাচ্চা মানে প্রায় 90% পেরেন্টসের একটা কমপ্লেন থাকে। তো এই যে বলছিলে যে হ্যান্ডরাইটিং চেঞ্জেসের মধ্যে দিয়ে বিহেভিয়ারাল চেঞ্জেসও সম্ভব, সেটা কিভাবে হয়? মানে দুটো কথাই, মনোযোগী কি করা যায়, এবং স্ক্রিন টাইমিং এটাও একটা ম্যাক্সিমাম কমপ্লেন থাকে বাবা মার, সেখান থেকেও কি বের করে আনা যায়? দুটো খুব প্রাসঙ্গিক পয়েন্ট তুললে। একটা হচ্ছে বাচ্চার অমনোযোগিতা, আর একটা হচ্ছে হুম স্ক্রিন টাইম। প্রথমে বাচ্চার অমনোযোগিতা বলি। আচ্ছা, তুমি আমাকে বলো, তোমায় কোয়েশ্চেন করছি, একটা 5, 6, 7 বছরের বাচ্চা, সে ছেলে হোক মেয়ে হোক, সে বাঁদরামো করবে না, তাহলে কি তুমি করবে? এক্স্যাক্টলি। সে তো বাঁদরামি করবে, সেটাই তার উচিত কাজ, সেটাই তো মানে বাস্তব। আজকাল একটা স্কুলগুলোতে ফ্যাশন হয়েছে, একটা বাচ্চা দুরন্ত মানেই তার এডিএইচডি। নো, বাচ্চা দুরন্তপনা করবে এটা স্বাভাবিক, দুরন্তপনা করছে মানেই তার এডিএইচডি হয়েছে এটা ঠিক না। 2, স্ক্রিন টাইম। পেরেন্টের সুবিধা হবে, হুম পেরেন্ট একটা কিছু করছে, বাচ্চা দুষ্টুমি করছে, খাচ্ছে না, হ্যাঁ এটা ভাব, দেখ, কিন্তু এই পরে সেই শুরু, কমপ্লেনটাই করছে। এই শুরু হলো কিন্তু। বাচ্চাটা তখন তো 2 বছর, 2.5 বছর, 3 বছর হুম বয়সে একটা কিছু দেখতে দেখতে খাচ্ছে বা কিছু করছে। এটা যে কত বড় মেন্টাল হেলথের পক্ষে প্রবলেম তোমাকে আমি বোঝাতে পারবো না। সেই পেরেন্ট এই বাচ্চাটার যখন 8-10 বছর বয়স হলো আমাদের কাছে আসছে যে ও অতিরিক্ত মোবাইল অ্যাডিক্টেড, তুমিই তো করেছো তাকে। বাট অ্যাডভান্টেজ ইজ দিস, কোনো বাবা মা যদি চান যে তার বাচ্চার ফোকাস কনসেন্ট্রেশন বাড়াবেন, মোবাইল অ্যাডিকশন মানে স্ক্রিন টাইম কমাবেন, হাতের লেখা চেঞ্জের মাধ্যমে অনায়াসে এটা করা যায়। সেই প্যাটার্ন বাচ্চাকে দিয়ে প্র্যাকটিস করানোর দায়িত্ব কিন্তু বাবা মার। আচ্ছা। তোমাকে ডাক্তার ওষুধ দিল, হুম তোমার পেট খারাপ হয়েছে বলে তুমি খেলে না, তাহলে কি তোমার পেট খারাপটা কমবে? হাতের লেখার প্যাটার্ন চেঞ্জ আমরা যখন দিচ্ছি, সেটা তাকে দিয়ে রেগুলার করাতে হবে, না করলে ব্রেন সিগন্যালটা পাবে কি করে যে আমাকে এটা চেঞ্জ করতে হবে। তার মানে অভিরূপতা, এটা তো একটা বিষয় স্পষ্ট যে ইটস আ লং টার্ম থেরাপি, হ্যাঁ, ইটস এ লং টার্ম থেরাপি। যেটা এখানে ডিসকাস করা সম্ভব নয়। কিন্তু এমন কিছু মানে ক্লু কি তুমি দিতে চাইবে, যে এটা মানে সাধারণ যারা আজকে আমাদের এপিসোড শুনছেন, তারা যদি সেই চেঞ্জেসের মধ্যে দিয়ে যায়, তাহলে তাদের বাচ্চার যে প্রবলেমগুলো সেখান থেকে তারা ওভারকাম করতে পারবে? যেমন ধরো আমি আগের যে দুটো এক্সাম্পল দিলাম, ডাবল লুপ হুম বা ক্লক ওয়াইজ, ও এ জি, হুম নাম্বার 6, নাম্বার 9, এগুলো থাকলে ইমিডিয়েটলি বাচ্চার এই ডাবল লুপটাকে চেঞ্জ করে দিয়ে ক্লিন করা উচিত ভেতরটা ওভালের। ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ, এ ও জি এগুলো লেখানো দরকার। অ্যান্ড আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং সাইজ। অনেকের সাইজ খুব বড় বড় হয় হুম বাচ্চাদের মধ্যে, ইনসিকিউরিটিতে ভুগছে সে। আচ্ছা। অনেকের সাইজ আবার ভীষণ ছোট ছোট হয়, হুম সে নিজেকে এক্সপ্যান্ড করতে পারছে না। ওকে। এই যে আমাদের 4 লাইনের ইংলিশ পাতাগুলো দিয়ে আমরা শুরু করি না, 4টে লাইন, হুম তার দেখবে মাঝের যে লাইনটা হুম দুটো, ওটা হচ্ছে পারফেক্ট সাইজ অফ ইংলিশ অ্যালফাবেটস। একটু বড় হলে সেই দুটো লাইন থেকে আরেকটু কমিয়ে দেওয়া, এইটা মেনটেন করা উচিত। তাহলে বাচ্চাদের মধ্যে থেকে এগুলো থাকবে না, এই নেগেটিভ ব্যাপারগুলো বাচ্চাদের লেখায় খুব একটা আসবে না। আরেকটা কথা বলি, সাদা পাতায় যখন লেখা হচ্ছে, হুম তখন আমরা বাঁ দিক থেকে লেখা শুরু করে ডান দিকে যাই। এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নগুলোতে আসছি, আমি একে একে তাহলে জিজ্ঞাসা করি করো যেগুলো করো করো। বললে। একটা হচ্ছে তুমি বললে যে লেখার সাইজ একটা অনেক বড় হয়, একটা ছোট হয়, আবার অনেকের দুটো শব্দের মধ্যে গ্যাপও বড় হয়, ছোট হয়, এটা একদম। একটা। দ্বিতীয়ত হচ্ছে সাদা পেপারে যখন লিখছি, বাদিক থেকে অনেক সময় ডান দিকে উঠে যাচ্ছে, আবার ডান দিকে নিচে নেমে যাচ্ছে, খুব স্ট্রেট লেখা সব সময় থাকে না, বা অনেকের একটা হ্যাবিট থাকে বাদিকে অনেকটা স্পেস ছেড়ে লিখলো, ডান দিকে অনেকটা আগে শেষ করে দিল। এই প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক কি ইন্ডিকেট? তুমি তো ক্যামেরার সামনে রয়েছো, হুম তোমাকে একটা প্রশ্ন করবো, করো। উত্তর দেবে, ভেবে বলবে, হ্যাঁ। আচ্ছা। আম, যখন তুমি ক্লাস 4-এ পড়তে, হুম
ইংলিশে কত নম্বর পেয়েছিলেন? ব্যাস ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। তোমার ফিজিক্যাল চেঞ্জেস, আইবল মুভমেন্ট কোন দিকে হলো? ওপরে, মানে ভাবছি আমি। না, ভাবলে তুমি অ্যাবাউট ইউর পাস্ট, অর্থাৎ আপ অ্যান্ড Okay. লেফট রেফার্স টু আওয়ার পাস্ট, আওয়ার অরিজিন। আপ অ্যান্ড লেফট। লেফট, আচ্ছা। তার মানে আমরা যখন লেখা শুরু করছি একটা পাতায়, হ্যাঁ। দর্শকদের সুবিধা হবে এখান থেকে, আমরা উপরে একটা স্পেস ছাড়ছি, বাঁদিকে একটা স্পেস ছাড়ছি, দুটোই কিন্তু রেফার করছে আমাদের পাস্ট, আমাদের অরিজিন, আমাদের সোশ্যাল রুল রেগুলেশন ইটসেট্রা। এবার আমরা এগোচ্ছি টুয়ার্ডস আওয়ার ফিউচার, তাই তো? যখন আমরা এখানে ছিলাম এটা আমার প্রেজেন্ট, যখন এখানে আছি এটা আমার পাস্ট, এটা আমার প্রেজেন্ট, উই আর মুভিং টুয়ার্ডস আওয়ার ফিউচার। ডান দিকে যাচ্ছি, তার মানে রাইট মার্জিন রেফার্স টু আওয়ার ফিউচার। ফিউচারটা কিভাবে যাচ্ছি আমি? থ্রু আওয়ার বেস লাইন, অর্থাৎ আমার টার্গেট, আওয়ার মুড, আওয়ার গোল রেফার করছে আওয়ার বেস লাইন। তোমার কোয়েশ্চেন কি, বেস লাইনটা বেশি উঠে গেল বা নেমে গেল? বা নেবে যাওয়া ইজ ডেঞ্জারাস, ইটস এ ক্লিয়ার সাইন অফ ডিপ্রেশন। অর্থাৎ তুমি ফিউচারের দিকে এগোতে গিয়ে নেবে পড়ছো, কন্ট্রোল রাখতে পারছো না। একটু আপিস নো প্রবলেম, স্ট্রেট হলে তো সব থেকে ভালো। বোঝা যাচ্ছে এই মার্জিন, তুমি লাইন লিখছো, লেফট মার্জিন একটা সোজা থাকা উচিত না, তোমার লেফট মার্জিন একটা এখান থেকে শুরু, একটা লাইন এখান থেকে শুরু, একটা লাইন এখান থেকে শুরু, একটা লাইন, অর্থাৎ ইউর লেফট মার্জিন ইজ ভেরি ওয়েভি। দ্যাট মিনস you are not maintaining social rule regulation, you are not a disciplined person, you are very untidy. So left margin মেনটেন করাটা উচিত। খেয়াল করে দেখবে, উই ক্যানট কন্ট্রোল আওয়ার রাইট মার্জিন, পারি কি? না না। কোন ওয়ার্ডটা কত বড় তার উপর ডিপেন্ড করে রাইট মার্জিন কত হবে। বাট রাইট সাইড অফ দ্য পেপারের উপরে অপটিমাম পয়েন্ট অব্দি আমাদের যাওয়া উচিত। কেন? যাতে আমরা অপটিমাম অপরচুনিটি নিতে পারি। রাইট মার্জিনে বড় গ্যাপ, স্কেয়ার টু ফেস দ্য ফিউচার। রাইট মার্জিন একদম অপটিমাম অব্দি যাওয়া উচিত। আচ্ছা, ক্লিয়ার? বোঝাতে পারলাম? মানে অনেকগুলো দিক রয়েছে এর মধ্যে। জেস্টার্ট মেথড যদি ধরো, এই মার্জিন, বেস লাইন, তুমি আরেকটা পয়েন্ট বলেছিলে দুটো ওয়ার্ডের মধ্যে গ্যাপ, মাঝের গ্যাপ, দুটো ওয়ার্ডের মধ্যে গ্যাপ বড়, দ্য পার্সন ইজ ভেরি সিলেক্টিভ, চুজি অ্যাবাউট মেকিং ফ্রেন্ডস, সোশ্যালি অ্যাডজাস্ট করতে পারে না। খুব কম গ্যাপ, নর্মাল গ্যাপ, নর্মাল ফ্রেন্ডলি। খুব ছোট গ্যাপ, সাফোকেটেড। ফিয়ার কমপ্লেক্সিটি, 0 to 12 ইয়ার্স খুব একটা ভালো কাটেনি, তার বাবা মা তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে দেয়নি, সে নিজেকে বড় হয়ে মেরে ধরতে পারছে। ইনস্টেড অফ সলভিং প্রবলেম বাই হিজ ওন, দ্য পার্সন ইজ কামিং ব্যাক টু দ্য শেল্টার। বাবা কি করবো, মা আজকে স্কুলে এই হয়েছিল, কি করবো কাল? না, এটা তো একটা ক্লাস 9-10 বাচ্চা নিজেকেই সলভ করার কথা। যেহেতু ওয়ার্ড গ্যাপ ইজ ভেরি লেস, দ্য পার্সন ইজ সাফোকেটেড, ফিয়ার কমপ্লেক্সিটিতে ভুগছে। তুমি প্যাথোলজিক্যাল লায়ার তাদের ক্ষেত্রে কিছু বললে, যদি লুপ থাকে, মানে এগুলো কিছু পার্টিকুলার লেটার ইন্ডিকেট করে, মানে এই ক্রিমিনাল মাইন্ডসেট, সেটা আর কি কি ধরনের লেটারের মধ্যে দিয়ে? টি দেখবে আমরা দুটো স্ট্রোকে লিখি, একটা স্টেম আর একটা বার। হ্যাঁ। স্টেম লিখলাম, বার তুমি স্টপ করলে। অনেকে দেখবে বার স্টপ হয় না, স্ল্যাশ হয়ে যায়। অর্থাৎ পিন পয়েন্ট করছে সে। এরা কিন্তু ভীষণ অ্যাটাকিং হয়, অ্যাগ্রেসিভ হয়। আচ্ছা। সিগনেচারে পার্টিকুলারলি টু হাই, টু বিগ ফার্স্ট লেটার, হাই ইগো, মেগালোম্যানিয়াক, কেউ যদি তাকে ডিফেন্ড করে সোশ্যালি, সে কিন্তু অ্যাটাক করতে পারে। এরকম অজস্র ফ্যাক্টরস রয়েছে যেগুলো দিয়ে তোমার ক্রিমিনাল মাইন্ডসেট, নেগেটিভিটি, এগুলো বোঝা যায়। অনেকে স্ট্রেট লেটার লিখছে, অনেকে কার্সিভ লেটার লিখছে, আবার মানে একটা লেখার মধ্যে এই দুটো প্যাটার্নই হয়তো তার আসছে, সেটাকে কিছু বিশেষ একদম, ইন্ডিকেট কারণ করে? কানেকশন ইজ এ মেজর ফ্যাক্টর ইন গ্রাফোলজি। ডিসকানেক্টেড যদি রাইটিং হয়, সেই রাইটার হচ্ছে স্লো লার্নার, লো মেমোরি। ওকে। কারণ সে বারবার পেনটা লিফট করছে, তার এক্সট্রা অ্যাক্টিভেশন অফ ব্রেন হচ্ছে। বাট যা কানেক্টেড রাইটার যদি হয়, তার থট ফ্লোটা খুব স্মুথ, মেমোরি ভালো, লেস স্টাডি, হাই মার্কস। তো কানেক্টেড ফর্ম অফ রাইটিং ছোটবেলায় অবশ্যই উচিত। বাট কার্সিভের অনেকগুলো কিন্তু নেগেটিভিটি আছে, যেমন স্টার্টিং স্ট্রোক। এ লেখবার আগে একটা স্টার্টিং স্ট্রোক দিয়ে আমরা এ লিখছি। এটা একটা বাচ্চাকে যখন শুধু বড় অবস্থাও তার থাকে, তাকে ইম্যাচিওর করে দেয়। কেন? হ্যাঁ, ইয়েস, এটা ম্যাচুরিটির অভাব, এক্সট্রা স্ট্রোক দেওয়াটা।
যার ফলে কার্সিভ রাইটিংয়ের অনেক রকম চ্যালেঞ্জেস আছে, বাট কানেক্টেড ফর্ম অফ রাইটিং ইজ আ ডেফিনেটলি গুড ফর্ম অফ রাইটিং। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের এক পাতা রাইটিংয়ের মধ্যে কানেকশন 2-3 রকমের হয়। হ্যাঁ, ডিসকানেকশন কানেকশন হুম, মিলিয়ে আমরা হুম। রাইটিং করি, যেটা মেজরিটি সেটা ধরতে হবে। আমি আমার একটা কথা জিজ্ঞাসা করি, অর্পিতা অনেক সময় আমি আর নর্মাল এইভাবে লিখি, অনেক সময় কার্সিভের মতন হয়ে যায়, মানে অজান্তেই সেটা হয়ে যায়, মানে এটা কি বিশেষ কোনো ক্যারেক্টার? আহ, কখনো আর্টটা তোমার এরকম ভাবে হচ্ছে, এক্স্যাক্টলি। কখনো আর্টটা ইংলিশ ফি এর মতন হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাই তো? দেখো, এটা তোমার অজান্তে, আবার আনকনশাস। তোমার মধ্যে কোথাও দেখবে একটা ফাইন আর্টসকে ভালোবাসা, গান বাজনাকে ভালোবাসা রয়ে গেছে, আছে তো? এই ফ্রি টাইপে যারা আর্ট লেখে তাদের মধ্যে এই জিনিসটা থাকে। জি হোক, ওয়াই হোক, এগুলোর মধ্যেও অনেক লুপ রয়েছে এবং অনেক সময় এই লুপগুলোর সাইজও ছোট বড় হয়, সেটা কি বিশেষ কোনো? ভীষণ রকম। তুমি দেখবে ইংলিশ অ্যালফাবেটগুলো এক্স্যাক্টলি আমাদের হিউম্যান বডির মতন 3টে ভাগে বিভক্ত: আপার জোন, মিডিল জোন, লোয়ার জোন। হুম। আপার জোন দিয়ে আমরা কি করি? থিঙ্কিং, হ্যাঁ, থট, ইমোশন, ইন্টেলিজেন্স। মিডিল জোন দিয়ে আমরা কি করি? খিদে পেয়েছে খেয়ে নাও, অর্থাৎ রিয়ালিটি, হুম। প্রেজেন্ট লাইফ। যেই তুমি খেয়ে ফেললে তোমার কিন্তু আর খিদেটা নেই। ফুল। লোয়ার জোন দিয়ে কি করি? হুম। অ্যাকশন, এক্সিকিউশন। ইংলিশ অ্যালফাবেটগুলো এক্স্যাক্টলি সেইভাবে রয়েছে। আপার জোন লেটার ধরো এইচ, এল, পি, তার উপরে একটা যখন যাচ্ছে লেন্থ থাকছে, হুম। অ্যান্ড একটা লুপ থাকছে। লেন্থ মানে হচ্ছে ড্রাইভ, আর লুপ মানে হচ্ছে ভ্যারাইটি। লোয়ার জোনেতেও এক্স্যাক্টলি তাই। ধরো জি লিখলো কেউ, ড্রাইভ আছে, হুম। শেষ করে দিল, আর লুপে গেল না, অর্থাৎ তার মধ্যে ভ্যারাইটি নেই, ইন্টেন্সিটি নেই, শুধু আচ্ছা। ড্রাইভটাই রয়েছে। কিন্তু জি লিখলো, লুপটা দিল, ড্রাইভ আছে, হুম। এবার লুপটা কমপ্লিট করে সে রিয়ালিটিতে এন্ড করলো, হ্যাঁ। অর্থাৎ তার ইন্টেন্সিটিটাও আছে। All English alphabets should end in middle zone. কেরিয়ার গ্রাফ কোন দিকে যাবে সেটাও তো তাহলে গ্রাফোলজি থেকে বোঝা যায়, সেটা? গ্রাফোলজি থেকে পিন পয়েন্ট করা যায় না যে অ্যাডভোকেট হবে, কিন্তু সে পাবলিক ডিল করবে, কথা বলতে ভালোবাসে। মানে তার থট প্রসেসও রয়েছে এবং তার এক্সিকিউশনও সে করতে পারে, মানে এটা লেটারের কোন দিকগুলো থেকে বোঝা যায়? মিডল জোন থেকে আপার জোন পারফেক্টলি যাবে, লুপ তৈরি করবে, নিচে নামবে। মিডল জোন থেকে লোয়ার জোন পারফেক্টলি আসবে, লেন্থ, হুম। লুপ তৈরি করবে, ওপরে উঠবে। ক্লিয়ার থট প্রসেস। আচ্ছা। আচ্ছা, স্মল রাইটার, ভেরি গুড ইন পিআর জব, গুড বিজনেসম্যান। এইগুলো অনেক প্যাটার্ন রয়েছে, এগুলো দেখলে অনায়াসে বোঝা যায় যে এই লোকটা এইদিকে যেতে পারে বা এই বাচ্চাটা এইদিকে যেতে পারে, যেটাকে আমরা বলি কেরিয়ার কাউন্সিলিং বা কেরিয়ার গাইডেন্স। আমরা কাউন্সিলিং বলি না, কেরিয়ার গাইডেন্সটাই বলি, এবং সেটাতে অনেক বাচ্চার বাবা মারা উপকৃত হয়েছেন। একটা বাচ্চার লেখার মধ্যে পাওয়া যাচ্ছে তোমার মধ্যে যেটা বললাম, ইনক্লিনেশন টুয়ার্ডস ফাইন আর্টস, মিউজিক, ইটসেট্রা, তাকে সেই দিকে যাওয়া। সবাইকে পড়াশোনা করেই কেরিয়ার করতে হবে তা তো নাও হতে হবে। একটা বাচ্চা দেখা যাচ্ছে ফিজিক্যাল ড্রাইভ ইজ ভেরি গুড, তাকে খেলাধুলোর মধ্যে দেওয়া, যে খেলা খেলতে সে ভালোবাসে। সেটা মানে লেটারের কোন পার্টটা দেখে? লোয়ার জোন, লোয়ার জোন। ওয়াই, জে, পি, আচ্ছা। এগুলো থেকে বোঝা যায়। লোয়ার জোন যদি স্ট্রং হয়, গুড লেন্থ, গুড ড্রাইভ, খেলাধুলোর দিকে সে যেতেই পারে, এবং দেখা গেছে সেগুলো সাকসেসফুল হচ্ছে তারা। যখন কোনো কেস স্টাডি করো, সুইসাইড নোট অনেক সময় তোমাদের স্টাডি করতে হয়, মানে সেটা থেকে এমনও তো হয় একটা কেস স্টাডি করতে করতে দেখা যায় যে না, সেটা সুইসাইডাল নয়, সেটা মার্ডার বা হোমিসাইডাল কোনো কেস, সেটা কি রিফ্লেক্টস করে লেখার মধ্যে? পুলিশরা আমাদের কাছ থেকে গোয়েন্দা হিসেবে হেল্প নেয় কি হেল্প নেয়? না, নেয় না, কিন্তু গ্রাফোলজিস্ট হিসেবে যথেষ্ট হেল্প নেয়। আচ্ছা। তুমি যে পয়েন্টটা বললে সেইটাই। সুইসাইড তো দুভাবে হয়, একটা হচ্ছে বাবা মাকে বকলো, আমি ইনস্ট্যান্ট গিয়ে গলায় দড়ি দিলাম, চট করে সুইসাইড নোট পাওয়া যায় না। বাট আরেকটা ক্ষেত্রে আমি নিজে আস্তে আস্তে গিভ আপ করছি, উইথড্র করছি, সরিয়ে নিচ্ছি, আমার মধ্যে একটা ডিপ রুটেড ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন তৈরি হয়েছে। এইসব ক্ষেত্রে একটা ফিজিক্যাল বিহেভিয়ারাল চেঞ্জেস হয়, যেটা বাড়ির চালানো লোক বুঝতে পারে না, এবং তার ব্রেনে এটা সাংঘাতিক এফেক্ট করে, যার ফলে তার হ্যান্ড রাইটিং এফেক্টেড হয়। যখন সে সুইসাইড নোট লিখছে, ক্লিয়ারলি সেটা সুইসাইডাল, যেটা দেখে পরিষ্কার বোঝা যায়। এবার তোমার কোয়েশ্চেন হচ্ছে সুইসাইড না হোমিসাইড? আমি তো সুইসাইড করবো না। অর্পিতা, তুমি আমাকে গান পয়েন্টে বললে লেখ হ্যাঁ। সুইসাইড নোট, আমার সেই লেখার মধ্যে অ্যাংজাইটি, ফিয়ার, সেগুলো আসবে। সুইসাইডাল কিন্তু একদম আসবে না। এই যে সুইসাইডাল, এটা
মানে হ্যান্ডরাইটিং এর কোন জায়গাগুলো দেখে এইটা তোমরা বলা খুব মুশকিল এক কথা, কারণ সুইসাইডাল হ্যান্ডরাইটিং এর মধ্যে অনেক ধরনের চেঞ্জেস হয়। আচ্ছা 1 নম্বর চেঞ্জেস ধরো, তার মধ্যে ডিপ্রেশন, অর্থাৎ বেসলাইন নিচের একটা দিকে লেগে ডিক্লাইন যাওয়া থাকবেই। এরকম প্রায় 5-6টা পয়েন্টকে আমাদের ক্যালকুলেট করে বলতে হয় সেটা সুইসাইড আচ্ছা নাকি হোমিসাইড। ওকে এবং আজ অব্দি যত কটা আমরা বলেছি বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে, ফরেন্সিকের সঙ্গে প্রত্যেকটা মিলে গেছে। এই ব্যাপারে ইয়েস, পুলিশ আমাদের কাছ থেকে হ্যান্ডরাইটিং দেখে প্রোফাইল তৈরি করা, পুলিশ আমাদের কাছ থেকে এই ব্যাপারগুলো হেল্প নেয়। প্রোফাইল তৈরি করা বলতে কি ধরনের করা? মানে একটা লোকের হয়তো কোনো হ্যান্ডরাইটিং পাওয়া গেছে, তার প্রোফাইলটা কেমন হতে পারে, লোকটা কেমন হতে পারে, সেটা পুরোটা পুরোটা তৈরি করা। অ্যাকচুয়ালি কি, গ্রাফোলজিকে যারা ডেভেলপড কান্ট্রি, দুটো ডিপার্টমেন্ট কিন্তু ভীষণভাবে ইউটিলাইজ করে। ওয়ান ইজ এডুকেশন, অ্যানাদার ইজ পুলিশ। ইন্ডিয়ান কোর্ট অফ লতে যেমন লাই ডিটেক্টর ইজ নট অ্যাকসেপ্টেড অ্যাজ এভিডেন্স, গ্রাফোলজিও নয়, কিন্তু লাই ডিটেক্টর কি করে, ইনভেস্টিগেশনটা তো সাংঘাতিক লিড দিতে পারে। গ্রাফোলজিও এক্স্যাক্টলি ইনভেস্টিগেশনের সাংঘাতিক লিড দিতে পারে এবং দেয়ও। এবার তোমার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বলো, মানে থ্রু গ্রাফোলজি কোনো কেস সলভ হয়েছে এরকম কোনো আমি experience একটু শেয়ার করো। বলতে বলতেই মনে পড়ে গেল, এটাও প্রায় 7-8 বছর আগের ঘটনা। একটি ফ্যাক্টরি, ওরা তার তৈরি করে বিভিন্ন সাইজের, তাদের হঠাৎ স্টক মেলাতে গিয়ে দেখা গেল যে বুক স্টকের তুলনায় ফিজিক্যাল স্টক প্রায় 70-80 লাখ টাকার কম। তাহলে স্টকটা গেল কোথায়? তার মানে কেউ চুরি করে বেচেছে। তো ওরা নিজেরা যতটা পেরেছে ইনভেস্টিগেট করে 5জন লোককে আইডেন্টিফাই করেছে। তো দেখা গেছে এই 5জন লোক দে আর অল হাই প্রোফাইল লোক, সেরকম কেউ সেলস ম্যানেজার, কেউ পারচেজ ম্যানেজার, কেউ ফ্যাক্টরি ম্যানেজার, মানে দুম করে তাদেরকে বলাও যাচ্ছে না। এটা হাওড়ার ঘটনা, হাওড়া পুলিশ ওরা গিয়েছিল এফআইআর করতে, কিন্তু পুলিশ বলেছে যে এফআইআর তো একটা নাম দিতে হবে। তো এরা বলেছে এই 5জনের মধ্যে কারোর যদি নাম দিই সেটা যদি না হয় প্রেস্টিজের ব্যাপার। তো ওরা আমাদের রেফারেন্স দিয়েছিল, ওরা আমাদের কাছে আসে, আমরা তাদেরকে বলি একটা কাজ করুন, এই 5জন সাসপেক্টের প্রত্যেককে বলুন ইংলিশে আপনারা এফআইআর করবেন, চুরির ঘটনাটা লিখে দিতে ইংলিশে, আর বাকি ফিল্ড ইনভেস্টিগেশন আমরা করছি। তো ওরা এটা করে। আমরা দুটো হ্যান্ডরাইটিং আইডেন্টিফাই করি, যে দুটো ওদের কিন্তু আতশ কাঁচের তলায় প্রায় ছিল না, বা থাকলেও শেষের দিকে। এবং ফিল্ড ইনভেস্টিগেশনে দেখা যায় ওই 5জন লোকের মধ্যেই ওই 2জন লোকের কিন্তু ফিজিক্যালি লাইফস্টাইল গত 6 মাসে মারাত্মক চেঞ্জ হয়েছে। কিরকম? একজন একটা গাড়ি কিনেছে, একজনের বাড়িটা টালির চালের ছিল, সেটা ভেঙে সে কমপ্লিট করেছে। আমরা এই 2জনকে আইডেন্টিফাই করলাম, ওদেরকে বললাম এদের নামেই এফআইআর করবে। মানে আইডেন্টিফাই যে করলে সেটা প্রথমত হচ্ছে থ্রু গ্রাফোলজি। গ্রাফোলজিতে এই নেগেটিভিটি যেগুলো তোমায় বলছিলাম, ডাবল লুপ ইত্যাদিতে থাকার সঙ্গে সঙ্গে এই 2জনের মধ্যে একজনের সিগনেচার, বলেছিলাম তোমায়, স্ক্রিপ্টের থেকে অনেক দূরে ছিল সিগনেচারটা, অর্থাৎ স্ক্রিপ্ট লেখাটা সে একদম কমফোর্টেবল ছিল না এই চুরির ঘটনাটা লিখতে। যার বাড়ি ওই টালির চাল ঠিক হচ্ছিল তার স্ক্রিপ্টে ওটা ছিল, তার সিগনেচারে ওটা ছিল। মানে কোথাও একটা ফিয়ার সাইকোসিস তার কাজ মধ্যে করছিল। করেছে। তারপর যখন পুলিশে এফআইআর হলো, ওই 2জনের নাম দিয়ে করা হলো, আমরা একদম কনফিডেন্টলি বললাম এই 2জনের লাইফস্টাইলের এই চেঞ্জ এবং হাতের লেখাতে এই ব্যাপার। তারপর তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। কতটা তাহলে ইনভেস্টিগেশনে লিড দিতে পারে সেটা হয়তো কোর্টে অ্যাকসেপ্টেড নয়, এভিডেন্সটা লিড সেটা তো দিচ্ছে। থেরাপির ক্ষেত্রে যেরকম বললে যে মিনিমাম কতদিনের এই থেরাপিটা প্রয়োজন? এটা বলা খুব ডিফিকাল্ট অসুবিধা, কারণ খারাপভাবে নিও না, কিছু খুব ক্যাজুয়াল বাবা মা রয়েছেন যাদের কাছে আমি থেরাপি করাচ্ছি এটা একটা বেশ গ্ল্যামারের ব্যাপার। এবং থেরাপিটা শুধুমাত্র বাচ্চার ক্ষেত্রে এমনও তো না। এই মুহূর্তে তো মানে যে কোনো অ্যাডাল্ট মানুষেরও তো প্রয়োজন হতে পারে। এই মুহূর্তে তোমায় যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের কাছে যারা থেরাপি নিচ্ছেন তাদের মধ্যে সব থেকে বয়স্ক যিনি, মানে বড় যিনি, তার বয়স প্রায় 53-54। আচ্ছা, কি সমস্যা তার? তার একটি মিষ্টির দোকান আছে একটু গ্রামের দিকে, তার মেয়ের থেরাপি হয়েছিল আমাদের কাছে, তিনি নিয়ে আসতেন মেয়েকে। একদিন তিনি বললেন যে আমারও দাদা থেরাপি যান। মানে কেন, তোমার আবার কি হলো? না, গ্রামের দিকের দোকান, গালাগাল বন্ধ করে ফেলি, মেজাজটা খারাপ করে ফেলি, কারিগর চলে গেলে কি হবে, কোয়ালিটি খারাপ হয়ে যাবে তো মিষ্টি। আরও তো মিষ্টির দোকানটা বেশ ভালো, অনেকবার মিষ্টি নিয়ে এসে খাইয়েছে আমাকে। থেরাপি শুরু হলো, শুরু করতে গিয়ে দেখলাম তিনি ইংরেজি লিখতে জানেন না। এটাও একটা প্রশ্ন যে মানে শুধুমাত্র ইংরাজি লেখার মধ্যে দিয়েই কি সম্ভব, নাকি বাংলা লেখা থেকেও বোঝা সম্ভব? দেখো, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে তো রিসার্চ ওয়ার্ক হয়নি, ইংলিশ, স্প্যানিশ এগুলোর উপরে রিসার্চ ওয়ার্ক অনেক বেশি হয়েছে ফুল ওয়ার্ল্ড জুড়ে। তো যাই হোক, এই বাংলাটাকে ইংলিশে লেখাতে গেলে মানে AMAR আমার এইভাবে যদি লিখতে হয় তাহলে ক্যাপিটাল আই আবার পাওয়া যায় না।
তখন তাকে ক্যাপিটাল আই দিয়ে একটা আই লাভ মাই ডটার, হুম। আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড মাই বিজনেস, এভাবে করাতে হবে। তো তার আবার মানে মানে ফাদার ডটার বোথ আর ভেরি সিরিয়াস এই থেরাপির ব্যাপারে ছিল। সে কিছুদিন আগে আমাকে ফোন করে বলছে, জানেন সেদিন ফ্যাক্টরিতে কি হয়েছে, বসে আছি, আমাকে একটা কারিগর বললো, কি গো দাদা তুমি আজকাল আমাদের খিস্তি করছে না, মানে গ্রামের ভাষা যেরকম হয় স্ল্যাং, খিস্তি করছে না, কোনো জড়িবুটি খাচ্ছ নাকি? তা আমি উত্তরে হাসতে দিলাম, এমন জড়িবুটি খাচ্ছি তোরা যদি বুঝতিস বা জানতিস বুঝতে পারতিস। এই লেভেলে এতটা এফেক্ট কাজ হয়। হয়। কেউ যদি মনে করবো নিজেকে আমি পাল্টাবো, পাল্টাতে হবে। ট্রু গ্রাফোলজি। আমি লাইফে অনেক রকম থেরাপি দেখেছি অর্পিতা, গ্রাফোথেরাপি মতন স্ট্রং আমি নিজে করি বলে বলছি না, এফেক্টিভ থেরাপি খুব কম আছে, এটুকু তোমায় বলতে পারি। অপরূপদা, এপিসোড শেষ করব আজকে। তার আগে যেটা জানতে চাইবো যে এমন কটা লেটার যেটা আমরা সাধারণ মানুষ গ্রাফোলজিস্ট না হয়েও বুঝতে পারি, যেটা দেখে যে একজনের ক্যারেক্টার কিরকম, বা সেটা যদি নিজেদের থাকে সেই চেঞ্জেসটা আমরা করতে পারি। যে কোনো লেটার ওপেন ফ্রম ডাউন যেন না হয়। এক্সাম্পল, বি হুম। লিখলাম, হুম। ছেড়ে দিলাম, লুপটা কমপ্লিট করলাম না, নেভার, ওকে। ইটস এ সাইন অফ ডিসঅনেস্টি। ডাবল লুপ আগেই বলেছি, ক্লকওয়াইজ স্ট্রোক প্যাটার্ন আগে বলেছি, এইগুলো যেন না থাকে। এবং কোনো লেটার স্পেশালি ওআইজি এগুলো যেগুলো ফিজিক্যাল টাইপের দিকে যাচ্ছে, অ্যাকশনের দিকে যাচ্ছে আমাদের, সেগুলো যেন মিডল জোনে কমপ্লিট হয়। তা না তো কারাপশন আসতে পারে অ্যাকশনের জায়গাটায়। এই কয়েকটা পয়েন্টকে মাথায় রেখে যদি আমরা লিখতে পারি, লেটারগুলোকে ফর্ম করতে পারি, লেটার ফরমেশন শুড বি ভেরি সিম্পল, কোনো অর্নামেন্ট থাকবে না। অর্নামেন্টাল রাইটিং আমাদের ভালগারিটির দিকে নিয়ে যায়, পারভার্সনের দিকে নিয়ে যায়, সেগুলো থাকবে না। সিম্পল ফরমেশন অফ লেটার্স, এটা হচ্ছে বেস্ট মেথড। ওকে, থ্যাংক ইউ অভিরূপদা, অনেক কিছু জানতে পারলাম এবং ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট বলাই যায়। ইন্টারেস্টিং, একদমই তাই। এবং মানে গল্প করতে করতে কোথায় শেষ হবে সেই সময়টা বেঁধে রাখা সম্ভব নয়। কেমন লাগলো আপনাদের আজকের এপিসোড অবশ্যই জানান, এবং যদি আপনাদেরও এই ধরনের কোনো সমস্যা থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আমরা চেষ্টা করব আমাদের এক্সপার্টের থেকে সেই হেল্পটা কিভাবে আপনাদেরকে দেওয়া যায়, বা কি কি দেখতে চাইছেন সেটাও জানান। এবং সেই একই কথা সবশেষে বলবো, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আগামী দিনে আরও অনেক ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আমরা আসছি।